টিম ক্রিয়েশনের পক্ষ থেকে অরিজিনাল সাসপেন্সে এবারের নিবেদন খগেন্দ্রনাথ মিত্রের লেখা বদনপুর বাংলোর সেই রাত। খগেন্দ্রনাথ মিত্র জন্মেছিলেন ২রা জানুয়ারি ১৮৯৬ সালে। তিনি লেখালেখি শুরু করেন মূলত বড়দের জন্য। পরবর্তীকালে যোগীন্দ্রনাথ সরকারের অনুরোধে ছোটদের জন্য লেখালেখি শুরু করেন। খগেন্দ্রনাথ মিত্র হলেন প্রথম ভারতীয় শিশু সাহিত্যিক যার লেখা প্রথম ইংরেজি ভাষায় অনুবাদ হয়। ছোটদের জন্য তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য গল্প হল কপালের লেখা, ডাকাতের ডুলি, মিন্টুর ছবি ইত্যাদি। সাহিত্য রচনার জন্য তিনি পেয়েছেন মৌচাক সাহিত্য পুরস্কার, ভুবনেশ্বরী মেডেল ইত্যাদি। তার মৃত্যু হয় ১৯৭৮ সালে ১২ ফেব্রুয়ারি। শুরু হচ্ছে আজকের গল্প বদনপুর বাংলোর সেই রাত। প্রধান চরিত্রে লেখক ও তার বন্ধু। গল্প পাঠে আমি অঙ্কিত। গল্পটি আমার নয়, চোরাইও নয়, আমার এক মেডিকেল ফার্ম রিপ্রেজেন্টেটিভ বন্ধুর মুখে শোনা। গল্পটির নামকরণও করেছেন তিনি, বদনপুর বাংলোর সেই রাত। মোটামুটিভাবে বলতে গেলে প্রত্যেক গল্পের উৎস হয় কল্পনা অথবা বাস্তব জীবন। আমার সবচেয়ে বেশি ভালো লাগে শেষেরটি, তাই সেদিন তাকে বলি, তুমি তো কাজের ফেরে নানা জায়গায় ঘোরাঘুরি করো, অনেক বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করনি কি? সে জবাব দেয়, অভিজ্ঞতা লাভ করেছি সত্যি, তবে তা অঢেল নয়, আর একটি মাত্রকে ছাড়া কোনোটিকে বিচিত্র বলা যায় না। ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করি, উদয়াস্ত সেই সম্বন্ধেই কথার জাল ফেলে ডাক্তারদের চেম্বারে ঘুরি। এর ত্রিসীমানায় সাহিত্য ফাহিত্য নেই বাপু। ২-৪টে ওষুধের গুণব্যাখ্যা শুনতে চাও তো এখনই শুরু করি, কলের গানের মতো। এই যে বললে একটি বিচিত্র অভিজ্ঞতা লাভ হয়েছে, দেখো আমার খুপড়িতে যখন আসার সন্ধ্যায় ঢুকেছ তখন এক পেয়ালা কফি আর একটা সিগারেটের বিনিময়ে সেটিকে ছাড়ো। আমি মোমবাতিটা জ্বালাচ্ছি, ওর অক্ষম আলোয় লোডশেডিং এর অন্ধকার মুড়ি দিয়ে বসে শোনা যাক। এ নাও সিগারেট, কফি আসছে। বন্ধু বলে, গত বছর আমার কর্মক্ষেত্র ছিল বিহারের দক্ষিণ এলাকা। জানো তো ওই অঞ্চলে কতগুলো শিল্প কারখানার খনি ছড়িয়ে আছে। তারই মধ্যে এখানে সেখানে পাহাড় বনের বিস্তার। একটা কারখানা আছে রেল লাইন থেকে পাক্কা ১৫ কিলোমিটার তফাতে, এক দঙ্গল জংলা পাহাড়ের কাছাকাছি। একটা পাথুরের রাজপথ রেল স্টেশন থেকে বেরিয়ে চড়াইয়ে ওঠে, উতরাইয়ে নেবে, ঘুরে ফিরে কারখানার সামনে দিয়ে শ্রমিক বস্তি বাঁয়ে রেখে ছোট বড় কর্মচারীদের কোয়ার্টার্সগুলোর মাঝ দিয়ে চলে গেছে সেই পাহাড়গুলোর দিকে। সেখান থেকে দূরে, বহু দূরে, কোথায় তার হদিশ পায়নি। ওই পথটার একপাশে বস্তি থেকে আধ মাইল হবে একটি ছোট টিলার মাথায় কারখানাটার গেস্ট হাউস, একটি সুদৃশ্য বাংলো। সেখান থেকে আরো আধ মাইল দূরে পাহাড়ের নদীটি, বাঁধ আর মোটা মোটা টিউবওয়েল। সেই নদীটির জল গোটা কারখানার প্রাণ শক্তি। ওই কারখানাটার বাইরে একধারে একটা ছোট হাসপাতাল আছে। কারখানার কর্মীদের তো বটেই, দেহাতি লোকেদেরও সেখানে চিকিৎসা করা হয়। কাজেই ওষুধ ব্যবসায়ীদের একটা লোভের জায়গা। তাদের যখন লোভের জায়গা, আমাদের মতো লোকেদেরও তখন কর্মক্ষেত্র, গন্তব্যস্থান। তাই আমরা কোম্পানির ওষুধপত্র নিয়ে সেখানে একদিন গেলাম। রেলগাড়ির মর্জি মর্যাদার গুণে পৌঁছতে বেশ কিছু দেরি হয়ে গেল, ফলে যেভাবে কাজটা সারবার পরিকল্পনা ছিল ততটা হলো না। আবার জায়গাটাও এমন যে কাছে কিনারে কোনো হোটেল বা সরকারি ডাক বাংলোও নেই যেখানে রাত পার করে দেওয়া যায়, তার উপর শীতকাল। ভাবছি কি করি, এমন সময় কারখানার এক কর্তা ব্যক্তির বদান্যতায় সে মুশকিলেরও আসান হয়ে গেল। আশ্রয়ের ব্যবস্থা হলো টিলার মাথায় গেস্ট হাউসটিতে। খাদ্য জুটল ক্যান্টিনের বাইরে রেস্তোরাঁয়। রেস্তোরাঁর মালিক বললে সন্ধ্যার আগেই সে হুজুরকে শালপাতায় মুড়ে
পুরি তরকারি পাঠিয়ে দেবে, তবে চা দিতে পারবে না, কারণ জায়গা নেই। বললাম, বহুত আচ্ছা, দামটা তখনই দেব। সে বলে, আপকা খুশি। রাতে গরম খানা দিতে পারলেই ভালো হতো, কিন্তু সাঁঝ লাগলে কেউ আর ওদিকে যেতে রাজি হয় না। জিজ্ঞেস করি, কেন? সে এড়িয়ে যায়। তখনও পশ্চিমে জংলা পাহাড়গুলোর একটার মাথার আড়ালে সূর্যের সোনালি কপাল চিকচিক করছে। পাখিগুলো ঝাঁকে ঝাঁকে বা একা বাসায় ফিরছে। রাখালেরা গরু মোষ তাড়িয়ে নদী পাড়ের গাঁয়ের পথ ধরেছে। একখানা যাত্রীবাস ধুলো উড়িয়ে স্টেশনের দিকে ছুটছে। কিপারের পিছনে পিছনে টিলার মাথায় উঠছি আর দৃশ্যটার তারিফ করছি। একেবারে মাথায় উঠে বাংলোর চত্বরে দাঁড়িয়ে চারধার তাকিয়ে থ হয়ে গেলাম। কি দৃশ্য, কি নিঝুমতা! দূরে আলো ঝলমল কারখানা, তার চিমনির ধোঁয়া বিজয় নিশানের মতো আকাশে উড়ছে। পশ্চিমে সাঁঝের তারা জ্বলছে। ঝাঁকে ঝাঁকে জোনাকি মাঠ জঙ্গল গাছপালায় ফুলঝুরির মতো ছড়িয়ে যাচ্ছে, আর চুপে চুপে অন্ধকার নামছে। কিপার বাংলোর একটা ঘর খুলে আলো জেলে বারান্দা থেকে আমায় ডাকলো, আসুন হুজুর। গিয়ে দেখি সাজানো গোছানো চমৎকার ঘর। দেয়াল ঘেঁষে খাটে ডানলোপিলো গদি পাতা, তবে তার ওপর চাদর বালিশ নেই। লোকটি ফসেটে কাঁচের ডিক্যান্টারে জল ভরে টেবিলে রাখতে রাখতে বলে, হুজুর, বিস্তারা চাদর বালিশ নেই? জবাবে বলি, সঙ্গে নিউম্যাটিক বালিশ, আর এই একটা রাত বেশ কাটবে। তুমি তো থাকবে? সে বলে, না, যে লোকের থাকার কথা তার বিমার, ওই আপনার খানা এলো। রেস্তোরাঁর বয় ঘরে ঢুকে টেবিলে খাবারের মোড়কটা রাখতেই কিপার বলে, এক মিনিট ঠার যা। তারপর হিন্দি বাংলা মিশিয়ে বলে, হুজুর, রাতে জানালা খুলবেন না, বারান্দায় বার হবেন না। কদিন থেকে একটা শের ভারী হুজ্জুত লাগিয়েছে, তার উৎপাতে সাঁঝের পর গাড়ি চলাচল বন্ধ। কোনো আওয়াজ টাওয়াজ শুনলে দাঁড়াবেন না। রাতে অমন হয়। এই বাংলোয় ছিল এক সাহেবের, কারখানাটাও ছিল তার। তখন আমরা বাচ্চা ছিলাম। ওই পাহাড়গুলোর উধারে হামারা ঘর। হামারা বাবা চৌকিদার ছিল। কত সাহেব মেম আসতো। এক রাতে কি জানি কি হয়, কারখানার মালিক সেই সাহেবের পাশের ঘরে তার মেমকে গুলি করে মারে, নিজেও মারে। তারই 1 বছর বাদ এই কোম্পানির কারখানা, বাংলো, জমি জায়গা কিনে ভোল একদম বদলে দেয়। हमारा বাবা তেমনি নৌকার থাকে। 4 সাল বাদ সে মারা গেল। তার জায়গায় আমি বহাল হই। যাই হুজুর, দাঁড়াইয়া মাত, ভোরে আবার আসবো। আপনার টর্চ আছে? তবে আর কি, এই কামরায় বিজলির পোলটা পুরো যদি ফুটে যায়, তাই বলছি। জিজ্ঞেস করি, হালে কোনো গেস্ট এখানে এসেছে? সে বলে, 3 মাস আগে এসেছিল 4 সাইকেল দৌড়বাজ। একা কেউ থাকেনি? কি জানেন হুজুর, এইখানে একা থাকলে ডর লাগে। তা সত্যি ভয়ের কিছু নেই বলছো? ডর চলবে জিতানিয়া, সালাম হুজুর। তারা দুজনে চলে যেতেই দরজা জানলা বন্ধ করে সিগারেট ধরিয়ে আরাম চেয়ারে বসে সেদিনকার খবরের কাগজখানা পড়তে শুরু করি। বাইরে থেকে শীতের বাতাসের জানলায় শার্শিতে মাঝে মাঝে ধাক্কা, অবিরাম ঝিঝির ঝংকার, দূর নদী কিনারে শিয়ালের ব্যাকুল কোলাহল, একটা উড়ন্ত পেঁচার ডাক, সব মিলে আমাকে মাঝে মাঝে আনমনা করে। কান পেতে থাকি বাঘের ডাক শুনতে পাই যদি। তার বদলে একবার কারখানার ফটক থেকে
7টা বাজার ক্ষীণ শব্দ ভেসে এলো। সিগারেটের প্যাকেট খুলে দেখি আর মাত্র 3টি বাকি। ভাবি রাত কাটবে কি করে। পরক্ষণেই শালপাতার মোড়কটার দিকে চোখ পড়ে। 8টায় ওটাকে শূন্য করে রাতের মতো শুয়ে পড়ব। আর সিগারেটের কি দরকার। বালিশটা ফু দিয়ে ফোলাই। হাত ঘড়িতে দেখি 8টা বাজতে 25। আবার কাগজ পড়ি। সময় যে এত ধীরে চলে এর আগে কখনো বুঝিনি। মনে হয় কাঁটা 120 সেকেন্ডে মিনিট পার হতে হতে একটু একটু করে ঝিমোচ্ছে। না, 8টার আগেই খেয়ে শুয়ে পড়ব। 8টা বাজতে তখন 12 মিনিট। ডিক্যান্টার থেকে কাঁচের গ্লাসে জল ভরে চেয়ারখানা টেবিলের সামনে টেনে নিয়ে শালপাতার মোড়কটা খুলতে যেতেই পাশের ঘরে কে যেন থপ থপ শব্দে ঢোকে। তারপর আবার একজন, তারও পরে আরো একজন। একটি স্ত্রীলোক হেসে ওঠে, কি যেন বলে। একটি পুরুষ তার কি জবাব দেয়, তাদের ভাষা বুঝি না। ভাবি কোনো নতুন গেস্ট হয়তো সস্ত্রীক বা সদলে এসে থাকবে। আমি যে সে ঘরেই আছি, জানবার উদ্দেশ্যে গলা খাঁকারি দিই। কান পেতে থাকি, সব চুপচাপ। খটকা লাগে, অতগুলো লোক, বিশেষ করে স্ত্রীলোক, হঠাৎ চুপচাপ হয়ে গেল। দেখেছি ছেলে মেয়ে আর স্ত্রীলোকেরা চুপচাপ থাকতে পারে না। আমি আবার খাবার উদ্যোগ করতেই একটা মোটা গলার ধমক, ডোন্ট টাচ। চমকে উঠি। তারপরেই পুরুষ কণ্ঠে হাসি। সে হাসি থামতে থামতেই একটা স্ত্রীলোকের হাসি শোনা যায়। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই, কান খাড়া করে থাকি। আবার সব চুপচাপ। আমার বুদ্ধি শুদ্ধি জট পাকিয়ে যেতে থাকে। সন্ধে রাতে এ কি, ওরা মানুষ না অন্য কিছু? শুনেছি অশরীরীরা বের হয় নিশীথে। হঠাৎ গিটারের টুংটাং শব্দ হয়, তারপরই শোনা যায় গানের সুর। শব্দগুলো হঠাৎ থামে, আবার হাসি, তারপর অনর্গল কথা। সে ভাষা জড়ানো, দুর্বোধ্য, কখনো দু একটি ধরা যায়, ইংরেজি বা হিন্দি। আমার গলা শুকিয়ে আসে, গা দিয়ে ঘাম ঝরে। কিপারটা এই জন্যই আমায় ভয় পেতে বারণ করেছিল। ভাবলাম চিৎকার করে বলি, তোমরা কে? যদি মানুষ হও সাড়া দেবে, মানুষ না হলে। হঠাৎ ধপ ধপ শব্দ হতে থাকে, যেন তালে তালে নাচছে। তারপরেই কাঁচের বা ওই জাতীয় কিছু ভাঙার শব্দ। পর মুহূর্তেই মেয়েলি গলার কান্না, যেন গভীর দুঃখ হয়েছে। আবার হঠাৎই সব চুপচাপ। ওদিকে কারখানার ঘন্টা বাজে 9টা। শেষ ঘন্টা শব্দ থামতে থামতেই মনে হয় দূরে কোথাও বাঘ ডাকছে। সেখান থেকে বেরিয়ে কারখানার দিকে যাবারও আর উপায় নেই। অশরীরীরা দেখা দেয়, প্রাণে মারে না, কিন্তু বাঘ দেখা দেয় রক্ত মাংস খেতে। কেন গেস্ট হাউসের বিলাস ভোগ করতে এলাম? স্টেশনের ওয়েটিং রুমে রাত কাটিয়ে পরের দিন আবার এলাম না কেন? কেন? অস্থিরভাবে পায়চারি করি, চেয়ারে বা বিছানায় বসি, চুপ করে দাঁড়িয়ে কান পেতে শুনি। খাবারগুলো অভুক্ত পড়ে থাকে। 10টা পর্যন্ত সব চুপচাপ নিঝুম। স্থির করি চেয়ারে বসে রাত কাটাবো। ছেলেবেলায় ভূতের ভয়ে ঘুমিয়ে পড়েছি, কিন্তু এখন ঘুম আসে না। সেভাবে কতক্ষণ কাটে বলতে পারবো না, কারণ হাত ঘড়িটা দেখতে হাত ঘোরাতেই বাল্বে ফিউজ হয়ে যায়। আর শুরু হয় হাসি, নাচ, গান, বাজনা, কথা, কান্না। সেই গাঢ় অন্ধকারে
আমার তখনকার মনের অবস্থা বর্ণনা করতে পারবো না। যদিও আমি ডাক্তারদের কূট প্রশ্নের তুরুক জবাব দিই, নিজের ওষুধের গুণের ব্যাখ্যায় পঞ্চমুখ হই, চুটকি ইয়ার্কি চটকদার ছাড়ি, কিন্তু তোমাদের মতো সাহিত্যিক চোখ আর ভাষা তো আমার নেই। আমি ছুটতে না জানলেও মনে প্রাণে চাইতে লাগলাম একটা গুলি ভরা পিস্তল। সৌভাগ্যবশত টর্চটা হাতের কাছেই ছিল। তার তীক্ষ্ণ আলোয় ঘরের জমাট অন্ধকার ছিন্ন ভিন্ন করতে থাকি, কিন্তু সেই অদৃশ্য শব্দের উৎসকে স্পর্শ করতে পারি না। ভাবতে থাকি কখন ভোরের পাখিটি, তা সে যতই ছোট হোক, তার একটি ডাকে অভয় দেবে। আর্কিমিডিস পৃথিবীর বাইরে লিভার রাখবার জায়গা পায়নি বলে পৃথিবীটাকে উল্টাবার ইচ্ছা অপূর্ণ রাখতে বাধ্য হন। আর আমি সেই অন্ধকার ঘরে চেয়ারে বসে ভৌতিক শব্দ শুনতে শুনতে কামনা করি যদি পৃথিবীটাকে তর্জনীর একটি ধাক্কায় গ্লোবের মতো মেরুদণ্ডের উপর একবার ঘুরিয়ে আলোর বন্যায় রাতের অন্ধকার ভাসিয়ে দিয়ে সব উজ্জ্বল স্পর্শ করতে পারি। কিন্তু তা হয় না। পৃথিবী রাতের কালো আবরণ গায়ে দিয়েই তার নিজ নিয়মে চলে। আমি টর্চ হাতে শব্দের দিকে কান পেতে চেয়ারে কম্পিত বুকে বসে থাকি। অবশেষে হঠাৎ কোথায় যেন ভোরের পাখি ডাকে। তাড়াতাড়ি করে একটা জানালা খুলে দিতেই দেখি আকাশে শুকতারা জ্বলছে। তার নিচেই দিনের আলোর আভাসে রাতের অন্ধকার মুছে যাচ্ছে। তাই দেখে আমার বুক থেকে ভয়ের ভার নেমে যায়, আনন্দে মন নেচে নেচে ওঠে। প্রভাত আলো দেখে এত আনন্দ আর শক্তি কখনো পাইনি। সেই অভিশপ্ত ঘরে আর নয়। বালিশটার বাতাস ছেড়ে দিয়ে চাদরটা পাট করে বাথরুমে ঢুকি, চোখে মুখে জল দিই। সেখান থেকে ফিরে আসতে আসতেই দরজায় ঘা পড়ে। হুজুর, দরজা খুলুন। তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে গিয়ে দরজা খুলে দেখি কিপার। সালাম হুজুর, চা ভেজ দি? এখানে আর এক দণ্ডও নয়। কাহে হুজুর? তাকে রাতের সমস্ত ঘটনা বলতেই সে বলে, ইতনা ডর লাগলো, শয়তান কা কাম হি यही। চলুন ওকে দেখাচ্ছি। সে পাশের ঘর খুলে তার ভেতর দিয়েই আমাকে নিয়ে গিয়ে একটা ছোট ঘরের দরজা খুলেই বলে, वो देखिए। দেখি মস্ত দাঁড়ে একটা হীরামন। পাখিটা বলে, গুড মর্নিং, গুড মর্নিং। কিপার বলে, পাখিটা ছিল আগে বড় সাহেবের, তিনি যাবার সময় এখানকার বড় সাহেবকে দিয়ে যান, কিন্তু ওটা ভারী বদমাস, খালি বকে, তাই মেম সাহেব ওকে এখানে পাঠিয়েছেন। চলুন হুজুর, চা ভেজ দি। সারা রাত আপনার ভারী তকলিফ হলো, যদি ওর কথা বলিয়ে যেতাম তবে। হ্যাঁ চলো চলো। পাখিটা বলে, ননসেন্স, গেট আউট। আমার এমন রাগ হয় যে তার গলাটা মুচড়ে দিতে ইচ্ছা করে। বলি, রাস্কেল। সে মোটা গলায় হাসে। এই আমার বিচিত্র অভিজ্ঞতা। আমি বলি, কিন্তু একটা পাখি কি এত কথা বলতে পারে? বন্ধু বলে, জানো তো ভাই, গল্পের হাতি মেঘে চড়ে। শুনছিলেন বদনপুর বাংলোর সেই রাত। রচনা খগেন্দ্রনাথ মিত্র। লেখকের বন্ধু কিপার ও সাহেবের চরিত্রে এবং গল্প পাঠে আমি অঙ্কিত। সম্পাদনায় সপ্তর্ষি। আবহ সঙ্গীতে সৌমিক। ছবির পটভূমিতে ঝংকার এবং পুরো পরিকল্পনায় টিম ক্রিয়েশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম আরো নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।